টাইটেলে আপনারা ঠিকই দেখেছেন, আজ তাক বাংলার হাতে প্রমাণ আছে। ঢাকার রাস্তায় পাকিস্তানের সেনা, পাকিস্তানের ফোর্স, নিরাপত্তা বাহিনীর একটি অংশ, তারা ঢাকার রাস্তায়। এবারে প্রশ্ন হচ্ছে, তারা ঢাকার রাস্তায় কি করছেন? এরকম বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো জানার চেষ্টা করব আমরা। তবে তার আগে আপনাদের বেশ কয়েকটা জিনিস দেখাই। এই যে ঢাকার রাস্তায় নেমে এলেন এরা কারা? ঢাকার রাস্তায় বন্দুক হাতে, আগ্নেয়াস্ত্র হাতে, ইউনিফর্ম পরা এরা কারা? এই নিরাপত্তা রক্ষী এরা কারা? আপনাদের এক এক করে ছবি দেখাবো। প্রথমে ভিজুয়ালটা দেখাই আপনাদের, তারপর এর বিশ্লেষণে আসব। আগে দেখুন ভিজুয়ালটা, ঢাকার রাস্তায় কারা। এই দেখুন ঢাকার রাস্তা, এটা মানে বাংলাদেশের রাজধানী ঢাকা। সেখানে একদম বলা যেতে পারে যারা একেবারে যুদ্ধের জন্য প্রস্তুত, যে কোনো এক্সট্রিম সিচুয়েশনের জন্য প্রস্তুত হন, সেই রকম কমান্ডোই মনে হচ্ছে। এবং এদের হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে এবং এরা ভীষণ রকমভাবে, দেখুন কেবলার হেলমেট রয়েছে এবং তার সঙ্গে বুলেট প্রুফ জ্যাকেটও রয়েছে, হাতে আগ্নেয়াস্ত্র। কিন্তু এরা কেউ বাংলাদেশি সোয়াট টিম বা বাংলাদেশের অন্য নিরাপত্তা বাহিনীর কোনো রকমভাবে জওয়ান এরা নন। এইটা হচ্ছে গিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে কারা এরা? এবারে এদের পরিচয় সম্পর্কে কিছুটা জ্ঞান আপনাদের দিই, মানে কিছুটা আপনাদের জানিয়ে রাখি যে এরা কারা। এক এক করে এবারে যদি আমরা ক্লোজলি একটু মনিটর করি তাহলে বুঝতে পারবো যে এরা কারা। এর পরের ছবিগুলো একটু দেখাতে বলবো আমি পিসিআরকে। এই দেখুন, যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন, একদম স্ক্রিনের বাঁ দিকে আছে যারা ঢাকার রাস্তায় নেমেছে, সেই রকম কয়েকজন জওয়ান। তাদের সঙ্গে ডান দিকের যে ছবি আমরা দেখাচ্ছি তার একটা সদৃশ রয়েছে বা মিল রয়েছে। যারা ডান দিকে রয়েছেন তারা হচ্ছেন গিয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের 426 পাঞ্জাব সোয়াটের তারা জওয়ান। এবং এদের সঙ্গে এই ঢাকার রাস্তায় যারা নেমেছেন তাদের মিল কোথায়? তাদের মিল হচ্ছে ব্যাজে। দেখুন ব্যাজটা যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন, যেটা আমরা অ্যারো করে দেখাচ্ছি, ঢাকার রাস্তায় যারা ঘুরছে, অন্যদিকে 426 পাঞ্জাব সোয়াটের যারা সোলজাররা রয়েছেন বা যারা অফিসাররা রয়েছেন তাদের ব্যাজটা দেখুন ভালো করে। এই ব্যাজের মধ্যে হুবহু মিল রয়েছে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে ঢাকার রাস্তায় যারা নেমেছে তারা পাকিস্তানি সেনা বা পাকিস্তানের এই যে পাঞ্জাব 426 সোয়াটের মেম্বারেরা বা জওয়ানেরা। এর পরের প্রেজেন্টেশন আপনাদের দেখাবো। এই দেখুন কীরকম মিল দেখতে পাচ্ছেন। একদিকে ঢাকার রাস্তায় যারা নেমেছে আপনাদের স্ক্রিনের বাঁ দিকে, তাদের সঙ্গে ডান দিকের ছবিটা দেখুন, এরা পাকিস্তানি 426 পাঞ্জাব সোয়াটের জওয়ান। মাথায় কেবলার হেলমেট রয়েছে, বুলেট প্রুফ জ্যাকেট রয়েছে এবং যে আর্মস রয়েছে হাতে, সেই আর্মসের মধ্যেও কিন্তু একটা মিল রয়েছে। একই সঙ্গে যে বুটটা রয়েছে দেখুন পায়ে, ভারী বুট, সোলজারদের যে ভারী বুট সোলজাররা পরেন, সেই ভারী বুট, শুধু কালারে একটু ডিফারেন্স রয়েছে, আদারওয়াইজ পুরো যে পোশাক একদম যে পুরো ইউনিফর্ম, সেই ইউনিফর্ম বলা যেতে পারে পুরোপুরি মিলে যাচ্ছে। আর এই জায়গা থেকে সবথেকে বড় যে প্রমাণ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে বুকের ব্যাজ, যেটার সঙ্গে 426 পাঞ্জাব সোয়াটের ব্যাজের হুবহু মিল রয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা বলতেই পারি যে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর একটি ফোর্স বা একটি পার্ট 426 পাঞ্জাব সোয়াট, এরা ঢাকার রাস্তায় নেমেছে, এরকম বলা যেতেই পারে। আপনারা আরও এর বিষয়ে বিস্তারিত জানবেন, আরও এ বিষয়ে আরও অনেক তথ্য আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব। আমি এই মুহূর্তে সরাসরি যাকে আপনাদের সামনে আনতে যাচ্ছি তিনি বিশিষ্ট বাংলাদেশি আইনজীবী নিঝুম মজুমদার আমার সঙ্গে রয়েছেন সরাসরি অনলাইনে। নিঝুমবাবু, আপনাকে স্বাগত আজ তাক বাংলায় আরও একবার। নিঝুমবাবু, আমরা সাধারণত
হ্যাঁ, মানে আমরা সাধারণত দেখি যে যখনই কোনো দুটো দেশের যৌথ সামরিক মহড়া হয় সেই সময় দেখা যায় যে এক দেশে অন্য দেশের সেনা নেমেছে, সেখানে প্যারেড হচ্ছে, সেখানে মক ড্রিল হচ্ছে, এরকম অনেক কিছু আমরা দেখতে পাই। কিন্তু ঢাকায় এরকম কোনো কি মক ড্রিল বা কোনো রকম মহড়ার কি খবর রয়েছে? মানে আমি আশ্চর্য হচ্ছি এই কারণে যে ঢাকার রাস্তায় সেখানে পাঞ্জাবের এই পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের 426 সোয়াট টিমের জওয়ানরা কেন সেখানে গেলেন? রাইট, আমি আপনাকে আপনার প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমার কাছে মনে হয় যেটা কথা আমরা বারবার বলছি সেটা হলো যে 5 তারিখের পর, অর্থাৎ 5ই অগস্টের যে বাংলাদেশের জঙ্গি হামলা, তার পর পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা এত তড়িৎ গতিতে কিছু সম্পর্ক স্থাপিত হলো, যেমন পাকিস্তানের পণ্য আসা, পাকিস্তানের জাহাজ আসা, পাকিস্তানের সাথে নানান ধরনের সম্পর্ক উন্নয়ন, এই ধরনের অনেক কিছুর ফাঁকে আমরা যেটা দেখতে পেলাম, একদম রিসেন্ট একটা আপডেট, আমি জানি না যে আপনি সেটা আপনার নজরে পড়েছে কিনা, সেটা হচ্ছে পাকিস্তানের কিছু সামরিক অফিসার বাংলাদেশে আসছে বাংলাদেশের সেনাদেরকে আপনার প্রশিক্ষণ দেবার জন্য। তো এই ব্যাপারটা আমাদেরকে প্রচন্ড ভাবে অবাক করেছে। এটা আপনাকে বলে নেওয়া ভালো যে বাংলাদেশের সেনারা কিন্তু মাঝে মধ্যে ট্রেনিং এ যায়, এটা পারস্পরিক যেই আপনার কন্ট্রাক্ট আছে, নানান কারণে আপনার পাকিস্তানে যায়, পাকিস্তানের ছাত্ররাও বাংলাদেশে আসে, সেইটা সব দেশের সাথে আছে, ভারত আছে, নিউজিল্যান্ড, আমেরিকান কিংবা আফ্রিকার বিভিন্ন দেশের সাথে আছে। কিন্তু ঢাকার রাস্তাতে আপনার এই ধরনের পাকিস্তানি আর্মিরা এসে সোয়াটের ছদ্মবেশে, পাঞ্জাব রেজিমেন্টের ছেলেরা বা পাকিস্তানি সৈন্যরা এসে বাংলাদেশে এই ধরনের রাস্তাতে নেমে মহড়া দিচ্ছে, এটা আমার কাছে কমপ্লিটলি একটা নজিরবিহীন মনে হয়েছে। এবং এটাকে আমার কাছে অন্তত পক্ষে জিনিসটা খুবই আনপ্রেসিডেন্টেড আর কি, কখনো যেটা দেখিনি। এই আপনি যে ভিডিওটা দেখালেন, যে তথ্য এখানে দিলেন, এটা খুবই অ্যালার্মিং। আপনার একটু জেনে রাখা ভালো যে আগামীকালকে বাংলাদেশের যে সংবিধান আছে সেটিকে বাতিল করবার জন্য জামাত শিবিরের যেই আরেকটি শাখা, তারা কালকে ডাক দিয়েছে, আমি জানি না আপনি জানেন কিনা, যেটির নাম তারা দিয়েছে জুলাই রেভলিউশন। মানে 5 তারিখের ঘটনার নিজুম বাবু, আপনি নিশ্চয়ই স্ক্রিনে দেখতেও পাচ্ছেন, আপনাকে আমি দেখাচ্ছি, দেখুন কিরকম মিল আপনি দেখতে পাচ্ছেন। একদিকে মানে স্ক্রিনের বাঁ দিকে যারা ঢাকায় নেমেছে সেই সমস্ত সোলজাররা, মানে একদম পুরো তারা রেডি, তাদের হাতে অস্ত্র, কেবলার হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট সব রয়েছে, মানে যে কোনো সিচুয়েশনের জন্য, এক্সট্রিম সিচুয়েশনের জন্য তারা প্রস্তুত, এই রকমভাবে তারা ঢাকায় নেমেছে। অন্যদিকে এদের সঙ্গে মিল লক্ষ্য করা যাচ্ছে, দেখুন ডান দিকের যে ছবিটা, পাকিস্তানের 426 পাঞ্জাব সোয়াট, সেই সোয়াট মানে সেই টিমের বা সেই ব্যাটালিয়নের যারা জওয়ানরা রয়েছেন তাদের ছবি দেখুন, পুরো কীরকম হুবহু মিলে যাচ্ছে। ব্যাজ যেটা রয়েছে সেই ব্যাজ একেবারে সেম। এবং খুব আশ্চর্যের দেখুন যে পাকিস্তানের এই পাঞ্জাব সোয়াটের জওয়ানদের ব্যাজের ওপরে পাকিস্তানের একটা ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগেরও একটা ব্যাজ রয়েছে ছোট্ট করে, কিন্তু এখানে যারা ঢাকায় নেমেছে তাদের কিন্তু সেরকম কোনো ব্যাজ নেই, মানে পাকিস্তানি ফ্ল্যাগের চিহ্ন দেওয়া কোনো ব্যাজ নেই। এটা হয়তো একটা হতে পারে যে একটু ভেলকি দেখানোর জন্য, বা যাতে সহজে না বুঝে উঠতে পারে যে ঢাকার রাস্তায় কারা ঘুরছে, সেইটা হয়তো বোঝানোর জন্য। কারণ পাকিস্তানের ফ্ল্যাগ দেওয়া ব্যাজ পরা থাকলে তো সবার সামনেই চলে আসবে যে পাকিস্তানের সোলজাররা এখানে এসে পড়েছে, কিন্তু সেরকম নেই। এটা একটা বিষয়। এর পরের আরেকটা আমি ছবি দেখাচ্ছি, আরেকটা স্ক্রিনে আপনি দেখতে পাবেন এক্ষুনি, এই দেখুন, মানে একই রকম এদের যে বেশভূষা, কেবলার হেলমেট রয়েছে, সঙ্গে বুলেট প্রুফ জ্যাকেট রয়েছে, তার সঙ্গে দেখুন অ্যাসল্ট রাইফেলও হাতে রয়েছে, দুজনের হাতেই। তারপরে যে বুটটা, সেই বুটও একই রকম, শুধু কালারের একটু ডিফারেন্স রয়েছে। আমরা জানি যে যে কোনো রেজিমেন্টেই বা যে কোনো সেনাবাহিনীতেই একাধিক সোলজারদের রেজিমেন্ট থাকে এবং তাদের একাধিক বিভিন্ন রকম ইউনিফর্ম থাকে, এবং যখন তারা এক্সট্রিম সিচুয়েশনে যায় বা ফিল্ডে যায় সেই সময় এক ধরনের তাদের ইউনিফর্ম হয়, বা যখন তারা অফিস ওয়ার্ক করে তখন তাদের এক রকমের ইউনিফর্ম হয়, সেটা সব দেশেই সব জায়গাতেই আছে। কিন্তু এই যে
জায়গাগুলো, মানে আমি এটা বোঝার চেষ্টা করছি এটা কি জন্য, মানে পাকিস্তানি সেনা ঢাকার রাস্তায় চলে গেছে, সেইটাকে লুকোনোর জন্য কি ড্রেসটাকে একটু এইরকম ভাবে তারা নতুন আঙ্গিকে আনার চেষ্টা করেছে, মডিফাই করেছে, মানে এটা কি? আর যদি এরকম হয়ে থাকে তাহলে পাকিস্তানের উদ্দেশ্য কি, কি জন্য ওখানে তারা নেমেছে, সেনাবাহিনী কি তারা করতে চাইছে? আপনার কাছে এর নেপথ্যে কোনো সলিড ইনফরমেশন রয়েছে কি? নেপথ্যের কারণগুলো আসলে আমি আমার কাজ হচ্ছে বিশ্লেষক হিসেবে আসলে ঘটনাগুলোর সাথে একটার সাথে আরেকটার ইন্টাররিলেট করা। আমি যেটা বলেছি যে বাংলাদেশে আগামীকালকে যারা এই মেহেমটা করেছে, সহিংসতা করেছে, এই জামাত শিবিরের যে অংশটা, যা পাকিস্তানপন্থী যারা আছে, আগামীকালকে তারা ঢাকাতে যে সমাবেশ ডেকেছে, তারা বলছে যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের পরের বা মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া সংবিধানকে তারা বাতিল করবে, তারা একটা ঘোষণা দিবে এবং সেটাকে রদ করে তাদের মতো করে দেশ চালাবে, এই ধরনের একটা ঘোষণা দিয়েছে। এবং আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখা ভালো যে কালকে জামাত শিবিরের জামাতের কালকে একটা রোকন সম্মেলন বা তাদের নিজস্ব একটা প্রোগ্রাম আছে ঢাকা ইউনিভার্সিটিতে, যেটা শেষ করে ওরাই আবার 3টার সময় সেই শহীদ মিনারের সামনে আসবে। তো পুরো বাংলাদেশটা এইভাবে জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধীদের মাধ্যমে কমপ্লিটলি যে দখলটা হয়ে গেছে, সেটা একটা বড় শক্তি। তারা এগুলো সবকিছুই করতে পারছে। বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে তাদের পিছনে আছে, তাদেরকে এই সাহস সহযোগিতা করছে, তা না হলে এই সাহস তারা কখনোই করতে পারতো না। কিন্তু আমার যে আশ্চর্যের বিষয়টা যেটা হচ্ছে যে এই যে একটা মানে ভয়ঙ্কর একটা ব্যাপার যেটা দেখতে পাচ্ছি, ঢাকার রাস্তাতে আপনার পাকিস্তানি সেনারা ঘুরে বেড়াচ্ছে, তারা এখানে এসেছে, ঠিক কোন একটারে এসেছে, বাংলাদেশের লোকাল আপনার ডিউটিরত অফিসারদের সাথে এরাই বা কি করছে, এই ধরনের কোনো এখতিয়ার আমাদের সংবিধান তো পারমিশন দেয় না। বা কখন এটা হলো, আইএসপিআর এর থেকেও আমি কোনো ধরনের কোনো কিছুই জানতে পারলাম না যে কোনো ধরনের মিউচুয়াল কোনো ঘোষণা আছে কিনা। সবকিছু মিলে আমার কাছে এটা মনে হয়েছে যে খুবই অ্যালার্মিং। কালকের তাদের যে সহিংসতার প্রস্তুতি, পাকিস্তানি আর্মি এবং সবকিছু মিলে আমার কাছে পুরো ব্যাপারটাকে একটা ভয়ঙ্কর মনে হচ্ছে যে কোনখানে বাংলাদেশ চলে যাচ্ছে বা কোথায় নিয়ে যেতে চাচ্ছে। মানে এটা খুব অ্যালার্মিং। আপনি যেরকম বলছেন, সত্যি বাংলাদেশের জন্য এটা ভীষণ রকম অ্যালার্মিং। দেখুন, আমি যদি একটু মানে দুয়ে চার করার একটা চেষ্টা করি, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম। অলরেডি আপনি জানেন যে বিএনপি জামাতি ইসলামীর বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, এবং বিএনপির রুহুল কবির রিজভী তিনি তো প্রকাশ্যে বলছেন যে এই ইউনূস সরকার বা উপদেষ্টার যে সরকার, এই সরকার জামাতি ইসলামীকে একেবারে জামাই আদর দিচ্ছে, তাদের সঙ্গে পুরো তাদেরকে সব রকমভাবে সহযোগিতা করছে। অর্থাৎ বিএনপির তরফ থেকে কিন্তু জামাতি ইসলামীর বিরুদ্ধে কথা বলা বা স্বর ওঠা শুরু হয়ে গিয়েছে অলরেডি। এটা একটা দিক। আর একটা বিষয় আপনি যেটা বললেন যে বাংলাদেশ আর্মির পুরো মদত রয়েছে এই জামাতি ইসলামীর বিরুদ্ধে, জামাতি ইসলামীর পক্ষে, তো খুব স্বাভাবিকভাবে ওখানে যে একটা ভয়ঙ্কর একটা ত্রিশক্তি তৈরি হয়েছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে নিজুমবাবু। এটা তো আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই দখলদার সরকারের ক্ষেত্রে সবচাইতে বেশি যিনি এইড করেছেন তিনি হচ্ছে যে আমি যাকে জঙ্গি সর্দার বলি, আসলে আমাদের সেনাবাহিনীর প্রধান। খুবই আনফরচুনেট যে এই লোকটি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান, এবং এই লোকটির ব্যাপারে শেরপুর অর্থাৎ তার জন্মস্থানে আমি নিজে ব্যক্তিগতভাবে খোঁজ খবর করেছি। তার ছাত্র জীবনে ক্যাডেট কলেজে পড়তো। এই ছাত্র জীবন অবস্থাতে সে শিবিরের সাথী ছিল। আসলে সে শুরু থেকেই জামাতের যে ছাত্র উইং আছে তাদের সমর্থক ছিল, এবং তার এলাকাতে শেরপুরে সর্বজন বিদিত সে জামাতের হয়ে অসংখ্যবার সে কার্যক্রম চালিয়েছে, বিভিন্ন মিটিংয়েও তাকে দেখা গেছে। এবং এই তথ্যগুলো কেন সামনে এলো না, কি কারণে সামনে এলো না, বা আদৌ এটাকে কখনো যাচাই করা হয়েছে কিনা, এটা আমার জন্য এখনো রহস্যজনক একটা ব্যাপার। এবং আমি আসবো এই আলোচনায়, আবারও আসবো। তবে এই যে সোয়াট টিম যার কথা আমরা আলোচনা করলাম, পাঞ্জাব প্রভিন্সের যে সোয়াট টিম পাকিস্তানের, সেই সোয়াট টিম কি, এদের কাছে কি কি অস্ত্র থাকে, এরা কিভাবে কাজ করে, সেই বিষয় নিয়েও বেশ কিছু তথ্য এবার আপনাদের সামনে আমরা দেব আমাদের পরবর্তী পার্টে।
আমার সঙ্গে নিঝুম বাবু রয়েছে। নিঝুম বাবু, আপনার কাছে আসবো, তবে তার আগে আমি আমাদের ভিউয়ার্সদের আরও একবার দেখাবো, মানে এবার যেটা দেখাবো সেটা হচ্ছে এই সোয়াট টিম 426 পাঞ্জাব সোয়াট, তারা কিভাবে তাদের কাছে কি কি থাকে, তারা মানে কীরকমভাবে সামরিক সজ্জায় সজ্জিত। পাকিস্তান পাঞ্জাব পুলিশের সোয়াট টিম, বুলেট প্রুফ গাড়ি থাকে এবং তার সঙ্গে হালকা বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট থাকে, অ্যান্টি ট্রমা বডি স্যুট, লেজার গান, গ্লক 17 পিস্তল থাকে। এটা হচ্ছে গিয়ে পাঞ্জাব সোয়াট টিমের কাছে থাকে। আরও বেশ কিছু এদের কাছে ইকুইপমেন্ট থাকে, সেগুলো কি সেটা এবারে দেখাচ্ছি। হেকলার সাব মেশিন গান, MTAR 20X95 অ্যাসল্ট রাইফেল, সিগ 552 অ্যাসল্ট রাইফেল, AK-47 অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, নাইট ভিশন ডিভাইস। অর্থাৎ অত্যন্ত মানে আধুনিক যে সমস্ত সরঞ্জাম থাকা উচিত একজন সোলজারের কাছে, একজন সৈনিকের কাছে, সেগুলো কিন্তু দেওয়া হয়েছে, সেইগুলো এদের হাতে রয়েছে এবং সেই সমস্ত সরঞ্জাম নিয়েই ঢাকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই পাঞ্জাব 426 সোয়াট টিমের। আপনাদের বলে রাখি, পাঞ্জাব বলতে কিন্তু কেউ মানে ভুল ভাববেন না, এই পাঞ্জাব হচ্ছে গিয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্স, সেই পাঞ্জাব প্রদেশের 426 সোয়াট টিম, সেই সোয়াট টিম ঢাকার রাস্তায়, অর্থাৎ পাকিস্তানের সেনা এখন ঢাকার রাস্তায়। এবার এদের হাতে কি কি থাকে একবার দেখে নিয়েছেন আপনারা। বুলেট প্রুফ গাড়ি থাকে, হালকা বুলেট প্রুফ জ্যাকেট থাকে, অ্যান্টি ট্রমা বডি স্যুট থাকে, লেজার গান থাকে, গ্লক 17 পিস্তল থাকে, তারপরে অ্যাসল্ট রাইফেল থাকে, 3 ধরনের অ্যাসল্ট রাইফেল থাকে এদের কাছে এবং এগুলো মারাত্মক আগ্নেয়াস্ত্র। MTAR 21X95 অ্যাসল্ট রাইফেল, সিগ 552 অ্যাসল্ট রাইফেল, AK-47 স্নাইপার রাইফেল, নাইট ভিশন ডিভাইস। অর্থাৎ এরা একেবারে সুসজ্জিত বলা যেতে পারে। আধুনিক যে অস্ত্র, সেই অস্ত্রে একেবারে সুসজ্জিত, যে কোনো এক্সট্রিম সিচুয়েশনের জন্য প্রস্তুত। আর সেই সমস্ত সোলজাররা তারা ঢাকার রাস্তায় কি করছে, খুব স্বাভাবিকভাবে এটা কিন্তু প্রশ্ন যাচ্ছেই। আমি আবারও সরাসরি চলে যাব নিঝুম মজুমদারের কাছে। নিঝুম বাবু, যেটা নিয়ে আমাদের এর আগের আলোচনা হচ্ছিল, আমাদের ভিউয়ার্সদের এটাও বুঝিয়ে দিলাম যে কি কি এদের কাছে থাকে। একবার ভাবুন যে এত সব অস্ত্রশস্ত্র, আমি যদি এটা ধরেও নিই তর্কির খাতিরে যে কোনো একটা সামান্য নজরদারি বা কিছু হয়তো একটা বাংলাদেশ সেনার সঙ্গে একটা কথা হয়েছে যে তারা হয়তো আসবে, এসে কিছুটা তারা এলাকা পরিদর্শন করবে, কিন্তু এই এলাকা পরিদর্শনের জন্য কি এত সমরাস্ত্র এত কিছু নিয়ে আসতে হয়? আর যদি আসতে হয় তাহলে তার কারণটা কি? এর নেপথ্যে তো শুধু আসলো, নজরদারি চালালো এটা নয়, এর নেপথ্যে নিশ্চয়ই আরো বড় কোনো প্ল্যানিং রয়েছে। আপনাকে এটা একটু বলে নেওয়া ভালো যে বাংলাদেশের কোনো সেনাবাহিনী, বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের এখতিয়ার নাই যে বাংলাদেশের এই ধরনের আমাদের সয়েলে, আমাদের রাস্তাতে, আমাদের মাঠে বা কোথাও আপনার আইন শৃঙ্খলার কাজে অন্য দেশের সেনাবাহিনী নিয়োজিত থাকার এই ধরনের কোনো ধরনের এখতিয়ার অন্ততপক্ষে আমাদের সংবিধান কোনোভাবে দেয় না। অন্য দেশের সেনাবাহিনী বলুন বা কোনো ধরনের অফিসাররা যেই হোক না কেন, আইন শৃঙ্খলা বাহিনীর যেই হোক না কেন, তারা ট্রেনিং এ আসতে পারে, তারা মিউচুয়াল কোনো সভা বা সেমিনার বা সিম্পোজিয়ামে আসতে পারে, সেটি ঠিক আছে, এটা অতীতে হয়েছে এবং অন্যান্য দেশেও হয়। কিন্তু এভাবে আপনার আমাদের লোকাল আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য বা লোকাল আইন শৃঙ্খলার জন্য বা কোনো কিছুর জন্য অস্ত্র সহ সেনাবাহিনী বলুন, পুলিশ বলুন, বিডিআর বলুন, যে কোনো বাংলাদেশের যতগুলো বাহিনী আছে, কোথাও তাদের কোনো ধরনের আইন অনুযায়ী কোনো ধরনের এখতিয়ার নেই এবং এটা যদি তারা করে থাকে কমপ্লিটলি এটা আইনের বিরুদ্ধে গিয়ে করেছে। এটা হচ্ছে নাম্বার 1। ফলে আমরা যে এই রাস্তাতে যাদের ছবিগুলো দেখলাম, যে আপনি যেই পুরোপুরি বর্ণনা দিলেন, এতে তো মনে হচ্ছে যুদ্ধাস্ত্র অবস্থাতে নেমেছে, একদম যুদ্ধাঙ্গী অবস্থাতে। এই ধরনের কোন সিচুয়েশন বাংলাদেশের এখনকার সিচুয়েশন তো আসলে খুবই ভয়াবহ, কিন্তু এরকম একটা জায়গাতে পাকিস্তানের সেনাবাহিনীকে নিয়ে এসে রাস্তা পাহারা দেওয়া হচ্ছে, এটা অ্যাবসার্ড। এবং এই ধরনের ঘটনা কেন ঘটবে এবং কোন এখতিয়ারে করেছে বা কারা করছে, কেন করছে, এটি আমার বুঝতে, আপনি যেমন বেগ পাচ্ছেন, আমার নিজেরও এটা বুঝতে সমস্যা হচ্ছে যে এই উদ্দেশ্য ব্যাপারটা একেবারেই অজানা। আমি আগেই বলেছি যে আগামীকালকে আপনার জামাত শিবিরের একটা বড় ধরনের
সমাবেশ আছে, তারা এক ধরনের বাংলাদেশের সংবিধানকে বাদ করবার জন্য তারা ডাক দিয়েছে। সবকিছু মিলে আমার কাছে পুরো পরিস্থিতিটাকে একেবারে বলা যেতে পারে যেটা পাকিস্তানের একটা প্রভিন্স হয়ে গেছে, যেটা আমি বারবার বলে আসছি যে এটাকে বাংলাদেশ বলতে এখন আমার রীতিমতো কষ্ট হচ্ছে। আমি পূর্ব পাকিস্তানই বলি আসলে, এবং এই দখলদার বাহিনী এই পূর্ব পাকিস্তান করণ প্রক্রিয়াতেই এই কাজটা করছে, এতটুকু পর্যন্ত বলা যেতেই পারে। আচ্ছা নিঝুম বাবু, কিছুক্ষণ আগেই আপনি একটা কথা বলছিলেন, পাকিস্তানের যিনি আর্মি জেনারেল রয়েছেন, সেনা প্রধান ওয়াকারুজ্জামান, আমরা যদি তার কথা একটু আলোচনা করি, কারণ এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তার ভূমিকাটা। এই ওয়াকারুজ্জামানকে তো শেখ হাসিনা, যিনি আমি যদি খাতায় কলমে প্রধানমন্ত্রী এখনো বলি তাকে, এটা অত্যুক্তি হবে না, শেখ হাসিনা যিনি এই প্রধানমন্ত্রী, ওয়াকারুজ্জামানকে তো তিনি ওই পদে বসিয়েছিলেন, এবং এই ওয়াকারুজ্জামান শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত বলে পরিচিত ছিলেন। তাহলে ঠিক কোন জায়গাটায় এই মানে ঘরের শত্রু বিভীষণের কাজ করা, মানে কোন জায়গাটায় মির্জাফরের মতন কাজটা হয়ে গেল? দাদা, একটা জিনিস আমি আপনাকে একটু বলি, এই ব্যাপারে একটা ভুল ধারণা আমাদের অনেকের মধ্যেই আছে। শুধু আপনি তো বলছেন ফ্যাক্টের উপরে বেস করে। বাংলাদেশে এটা নিয়ে একটা বারবার বলা হচ্ছে যে উনাকে নিয়োগ দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, উনি এরকম আত্মীয়র মধ্যে পড়ে, উনার ভাগ্নের হাজবেন্ড, এই ধরনের কথাবার্তা আছে। কিন্তু আমরা একটা জিনিস বারবার ভুলে যাই যে বাংলাদেশে যখন কোন একজন সেনাপ্রধান হয়, তাকে রিকমেন্ডেশন টিম আছে, সেখানে জেনারেলসরা আছে, সেখানে ডিজিএফআই আছে, সেখানে এনএসআই আছে, তার ব্যাপারে রিপোর্ট দেওয়া হয়, রিকমেন্ডেশন দেওয়া হয়। তখন যেই কয়েকজনকে পছন্দ করা লিস্ট আছে তার মধ্য থেকে একজনকে তিনি নিয়োগ দেন, এটা সত্যি কথা। কিন্তু এই যে হোম ওয়ার্ক গুলো, এই যে ফিল্ড ওয়ার্ক গুলো, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজে করেন না, এটা তার সংস্থাগুলো করে। এখন আমাদেরকে দেখার বিষয় হচ্ছে, যে জায়গাটা আমাদেরকে দেখার বিষয় হচ্ছে যে ওয়াকারের ব্যাপারে রিকমেন্ডেশনটা এসছে কোত্থেকে, কিভাবে তিনি ওই প্যানেলের ভিতরে থাকলেন, ওই ব্যাপারগুলো আমাদের মনে হয়। এবং আমরা তো অলরেডি জানি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার, বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে নানান রকমের প্রশ্ন আছে। তাদের তারা গত 5ই আগস্ট বা 5ই আগস্টের পরে বা আগে, বিশেষ করে 5ই আগস্টের আগে তারা যা করেছে, তাদের ভূমিকা, সমস্ত কিছু নিয়ে আমার ব্যাপকভাবে প্রশ্ন আছে। কারণ আমি বারবার বলেছি, এখনো বলছি যে বাংলাদেশ কমপ্লিটলি সিআইএ এর একটা প্ল্যানের অংশ হিসেবে আইএসআই কে এখানে নিযুক্ত করা হয়েছে। মানে পুরো মাস্টার প্ল্যানটা সিআইএ, আইএসআই কে এখানে ইনক্লুড করা হয়েছে। জর্জ সরোস, যার নাম আমরা শুনি, তাদের ফান্ডিং, ডক্টর ইউনুসের ফান্ডিং। এবং আমি আবারও বলেছি যে জর্জ সরোসের নাম আপনারা যদি শুনে থাকেন, আপনারা জানেন যে তিনি, জর্জ সরোস তো মানে এই মুহূর্তে ভারতেও খুব চর্চিত নাম, খুবই চর্চিত নাম, এবং মোদী সরকারকে আপনার টপল করবার জন্য তার চেষ্টার কোনো কমতি নেই। হাঙ্গেরিয়ান আমেরিকান এই ধন কুবের। এবং বাংলাদেশে এই জায়গাটাকে, অর্থাৎ নরেন্দ্র মোদীর যেই রাজনৈতিক যেই অ্যালিস গুলো আছে, যেই রাষ্ট্রগুলো, যে রাষ্ট্রপ্রধানদের সাথে সুসম্পর্কগুলো আছে, এই জায়গাগুলোকে ভেঙে দেওয়া, এই জায়গাগুলোকে নস্যাৎ করবার এই প্রচেষ্টা তো জর্জ সরোস বাহিনীর আছে, এবং বাইডেন প্রশাসন এটার জন্য প্রচুর ভাবে চেষ্টা করছে। আচ্ছা, এখন প্রশ্নটা যে এই জায়গাটাতে আছে সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর ব্লেমটা তিনি নিচ্ছেন, বা তার উপরে ব্লেমটা আসছে যে তিনি নিয়োগ দিয়েছেন। কিন্তু মাথায় রাখতে হবে যে যদি তার নামে কোনো ভুল রিপোর্ট দেওয়া হয় যে তিনি অত্যন্ত সৎ, তিনি অত্যন্ত, তার এই দক্ষতা আছে, ওই দক্ষতা আছে, এইটা আছে, সেইটা আছে, এগুলো করার পরে মাননীয় প্রধানমন্ত্রী আসলে অপশন খুবই কম থাকে, তিনি তখন হয়তো বা রিকমেন্ডেশনটা দেন। আমাদেরকে দেখার বিষয় হচ্ছে যে ওয়াকারুজ্জামানের, কারণ আমি ব্যক্তিগতভাবে যাদের সাক্ষাৎকার নিয়েছি, যাদের সাথে কথাবার্তা বলেছি, বিভিন্ন রাজনৈতিক নেতা, নেতৃবৃন্দ, তারপরে প্রভাবশালী যারা সামরিক অফিসার আছেন, বিভিন্ন মানুষের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে। ওয়াকারুজ্জামানের ব্যাপারে তাদের ভীষণভাবে আপত্তি অনেকের ছিল, ভীষণভাবে আপত্তি ছিল। তো আমি তাদেরকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন যে আসলে একটা তো প্রোটোকল আছে, তারা ঠিক কতদূর পর্যন্ত দলে বলতে পারেন, দলে করতে পারেন, ফলে ওই ব্যাপারগুলো আসলে তাদের আসলে অসহায়ত্ব আছে। কিন্তু এখানে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারটা এনে আমরা মনে হয় এই ব্যাপারটা সরলীকরণ করতে পারি না যে তিনি নিয়োগ দিয়েছেন। তিনি নিয়োগ দেনই হচ্ছে রিকমেন্ডেশনের ভিত্তিতে। আমাদের দেখা দরকার যারা রিকমেন্ডেশন দিয়েছেন তারা কি কোনো ধরনের কম্প্রোমাইজড হয়ে গেছেন কিনা, তারা কোনো ধরনের আপনার দুর্নীতিতে জড়িত হয়েছেন কিনা, এই ব্যাপারগুলো আসলে আমাদের মনে হয় খুঁজে বের করা দরকার। যদিও এটা অর্থহীন এই মুহূর্তে দখলদার বাহিনীর কাছে। আমি নিশ্চিত যে মুক্তিযুদ্ধের পক্ষের
যারা আছেন তারা যখন রাষ্ট্র ক্ষমতাতে আবার যাবেন, আমরা সব সত্যগুলো জানতে পারবো যে অ্যাকচুয়ালি হোয়াট ওয়েন্ট রং। নিঝুমবাবু, আপনি মানে এটা তো দেখেইছেন নিশ্চয়ই খবরে, এবং এই ছবি সামনেও এসেছে, সেটা হচ্ছে চীনা যে জাহাজ যেটা পাকিস্তান থেকে লোড হয়ে তারপর আরব আমিরশাহী হয়ে বাংলাদেশে চট্টগ্রাম পোর্টে এসে নোঙর করে, এবং সেখানে প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়েছে, প্রায় 2,500 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। একটু সেই ছবিটাও আপনাদের দেখাই, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এই বিস্ফোরকগুলো কেন এরকমভাবে এলো, দেখুন চট্টগ্রামে পাকিস্তানি কন্টেনার WHLU 4261794 2G1, এই হচ্ছে গিয়ে কন্টেনারটা। এই কন্টেনারে ভয়ঙ্কর বিস্ফোরক ভর্তি। এরপরে পরের ছবিটা একবার দেখাই তাড়াতাড়ি। দেখুন প্রতিটা বক্সে 25 কেজি করে বিস্ফোরক, মারাত্মক ব্যাপার, প্রত্যেকটা বক্সে 25 কেজি বিস্ফোরক। পাক জাহাজে প্রায় 2,500 কিলো হাই পাওয়ার বিস্ফোরক। তারপরের ছবি দেখুন, এই দেখুন হলুদ টিউবগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই হলুদ টিউবে ভরা ভারত ধ্বংসের বোমা, মানে এর ভেতরে করেই সব কেমিক্যালসগুলো এসেছে, যেগুলো দিয়ে বিস্ফোরক যেগুলো এসেছে এই দিয়েই কোনো একটা মানে বলা যেতে পারে বোমা তৈরির একটা কাজে লাগানো হলেও হতে পারে, কারণ আমরা নিশ্চিত নই। হ্যাঁ, এগুলো উপকরণ। তারপরের ছবিটা দেখাই, এই দেখুন এই হচ্ছে গিয়ে বক্সগুলো, প্রত্যেকটা বাক্সে 24 পিস বোমা রয়েছে। এবারে যেটা জানতে পারা যাচ্ছে যে কম্বোডিয়ায় বানানো, মানে কম্বোডিয়ার একটি সংস্থা, সেই সংস্থা নাকি এই বোমাগুলোকে এগুলোকে বানিয়েছে, এই কেমিক্যালগুলোকে তৈরি করেছে, এক্সপ্লোশনগুলোকে মানে এক্সপ্লোসিভগুলোকে তৈরি করেছে, এমনটা জানতে পারা যাচ্ছে। এবারে এগুলো চট্টগ্রামে আসা, এর তাৎপর্য রয়েছে। আমি নিঝুমবাবুর কাছে এই বিষয়টায় আসবো। নিঝুমবাবু, আপনি শুনে অবাক হবেন, সেই সময় ডকে যখনই এই ধরনের বিস্ফোরক জাতীয় কিছু আসে, প্রাথমিক কাজ কি হয় সেগুলোর ওপর নজরদারি করা, কিন্তু খুব আশ্চর্যের সেখানে উপস্থিত অফিসাররা, নেভি অফিসাররা পরে তারা কিছুক্ষণের জন্য নজরদারি চালালেও, তদন্ত শুরু করলেও কয়েক ঘন্টার মধ্যে কোনো এক অজ্ঞাত কারণে তারা এগুলো রিলিজ করে দেন। তার মানে বুঝতেই পাচ্ছেন বাংলাদেশে কি চলছে। আমি আপনাকে এই জায়গাতে কতগুলো ঘটনার কথা বলবো, আপনি একটা একটা করে ঘটনাগুলো গুনে এটা একটু ডট লাগানোর চেষ্টা করবেন। প্রথমত আমার একজন সোর্স আমাকে পরিষ্কারভাবে জানিয়েছে, সেটা হলো যে আপনি জানেন যে বাংলাদেশে একটা জাহাজে কিছুদিন আগে 10 জন ক্রুকে মেরে ফেলা হয়, এবং সেই 10টা অস্ত্র মামলার মতো একটা নিরীহ লোককে ধরে বলা হচ্ছে এই লোকটি নাকি এই 10 জনকে মেরে ফেলেছে। মজার ব্যাপার হলো এই 10 জনের একজনের ব্যাপারে আমার একটা সোর্স একটা খবর দিয়েছে যে তিনি তার পরিবারকে ফোন দিয়েছিলেন, পরিবারকে ফোন দিয়ে বলেছে যে তারা খুব বিপদে আছে, এই জাহাজে করে ভালো কিছু আসেনি, সে বাড়িতে এসে কথাগুলো বলবে। আমার কাছে যে তথ্যটা আছে, তো তখন আমি একটু ওই তার ফ্যামিলির সাথে কথা বলতে চেয়েছি, তার ওয়াইফের সাথে। পরবর্তীতে তো জানা গেল যে ওই লোকটাকেও মেরে ফেলেছে। অর্থাৎ তারা চট্টগ্রাম বন্দরে এমন কিছু দেখেছে যেই কথাটা তার ওয়াইফের সাথে আলাপ করেছে। আমি নিরাপত্তার জন্য সেই ব্যক্তির নাম, তার ওয়াইফ কোন অঞ্চল, সেগুলো আমি বলছি না, আমি যেহেতু এই ব্যাপারটা নিয়ে কাজ করছি। আচ্ছা, এটা গেল একটা। 2 নম্বর ব্যাপার যেটা হচ্ছে যে আপনার বাংলাদেশের পোর্টগুলোতে আপনি যদি একটু খোঁজ নেন তাহলে আপনি জেনে থাকবেন, সেখানে এই মালের বা এই যে আপনার জাহাজ আসে সেগুলো উঠানো নামানোর বেশ কিছু প্রক্রিয়া এবং এগুলো সময় সাপেক্ষ ব্যাপার। একটা অদ্ভুত ব্যাপার আমরা লক্ষ্য করেছি যে পাকিস্তানি জাহাজ যখন এখানে আসে, এটা এত দ্রুত আনলোডিং এবং পরবর্তী সময় এটাকে খালাস করে দেওয়া হয়, এটা চলে যায় বা এগুলোকে রিমুভ করা হয়। সেকেন্ড ব্যাপার যেটা কি, যে এটা খুবই আশ্চর্য একটা ঘটনা, মানে আপনি যেটা বললেন যে দ্রুততার সাথে জিনিসগুলোকে আনলোড করে এগুলাকে এখান থেকে সরিয়ে দেওয়া। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে পাকিস্তানি ডিফেন্স কর্প নামে যেই আপনার ওয়েব পেজটি আছে, একেবারে ভেরিফাইড, যারা পাকিস্তানের বিভিন্ন রকমের সামরিক বিষয়ে, পৃথিবীর বিভিন্ন সামরিক বিষয়ে নানান ধরনের কথাবার্তা বলে থাকে, এবং খুবই অথেন্টিক একটা সাইট যেটা মোটামুটি সবাই ফলো করে পাকিস্তানের ডিফেন্সের ক্ষেত্রে। তারা কিন্তু 5ই অগাস্টের ঠিক পরপর একটা ঘোষণা দিল যে বাংলাদেশে এরকম প্রায় 40,000 আপনার অস্ত্র আসবে, এর মধ্যে এক্সপ্লোসিভ এরকম আছে
নানান ধরনের গোলা বারুদের কথা বলা হচ্ছে। আমি আসলে জানি না কিভাবে দিতে হয়, তাহলে এখনই আমি আপনাকে সেগুলো পাঠালে আপনি হয়তো বা বুঝতে পারতেন। যাই হোক, আপনি ওই বাংলাদেশের এক্সপ্লোসিভ 40,000 এক্সপ্লোসিভ বলে একটু গুগলে সার্চ দিলে এখনই পেয়ে যাবেন আসলে। ফলে ওই ঘটনাটাও ঘটেছে। এখন আমার প্রশ্ন আসছে যে আপনি যদি এই 3টা ঘটনাকে মেলান, যে বাংলাদেশে তারা অস্ত্র সরবরাহ করবে পাকিস্তান, 2 নাম্বার হচ্ছে যে আপনার এত দ্রুত মাল আসে এবং সেটা খালাস হয়, কন্টেনারে কি আছে এগুলো আমরা জানতেও পারি না, এবং আরেকটি যেটা প্রথমবারে বললাম যে যাদেরকে মেরে ফেলা হয়েছে, আপনি কখনো কল্পনা করতে পারেন যে হঠাৎ করে বাংলাদেশে একটি জাহাজে 10 জনের মতো মানুষকে খুন করে ফেলা হচ্ছে, সেটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, দেশের কোনো মিডিয়া এটা নিয়ে কোনো কথা বলছে না, এটা নিয়ে কোনো আলাপ করছে না, তাদের পরিবারের কথা জানতে পারছি না। বরঞ্চ আমার সোর্স বলছে যে নিহতের একজন তার ওয়াইফকে ফোন করে বলেছে যে সে এমন কিছু দেখে ফেলেছে, সে বাসায় এসে বলবে, এখন বলতে পারবে না, ভালো কিছু আসেনি, এই কথাটা বলেছে যে ভালো কিছু কেন আসেনি। মানে এটা বোঝা যাচ্ছে যে নিঝুম বাবু, যে বাংলাদেশের পরিস্থিতি খুব সঙ্গীন। মানে বাংলাদেশ অন্যান্য প্রতিবেশী দেশ, বিশেষ করে ভারতের জন্য কতটা শঙ্কার বা কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, তার থেকে বড় প্রশ্ন হচ্ছে বাংলাদেশ নিজের জন্যই অনেক বেশি বিপদ ডেকে আনছে। আমি এখানে মধ্যে আপনাকে রাইট, আপনি আরো দুটো তথ্য আপনার নিয়ে নেন, তাহলে সুবিধা হবে। আপনি জানেন যে ভারতের মিজোরাম বা ওই অঞ্চলের ঘটনা আপনি অলরেডি জানেন। এর মধ্যে এটাও বলে রাখা ভালো যে আপনার আনসারুল ইসলাম হিন্দাল লা সার্কিয়া বা ফি সার্কিয়া, অনেক বড় লম্বা নাম, এদের 27 জন জঙ্গিকে অস্ত্র সহ ট্রেনিং এর ভিডিও সহ ধরার পরে কুকিচিনদের সাথে তাদের কিন্তু জামিন হলো আজকে প্রায় 2-2.5 মাস হলো। আপনি ভাবতে পারেন যে আপনি জাস্ট একটু ইউটিউবে একটা সার্চ দিবেন যে হিন্দাল সার্কিয়া, আনসার আল ইসলাম ফি হিন্দাল সার্কিয়া, তাদের ট্রেনিং এর ছবি, তারা একদম তালেবানদের মতো যুদ্ধ করছে, সেই ট্রেনিং এর ছবি সংযুক্ত এদেরকে গ্রেফতার করবার পরে এই বাংলাদেশ সরকার এদেরকে জামিন দিয়ে দিয়েছে। এরা কোথায় গেল? এই অস্ত্রগুলো কোত্থেকে আসছে? একদমই ঠিক। এটাই এখন মানে সিচুয়েশন এটাই, যা দেখে মনে হচ্ছে ইউনূস সরকার বা মোহাম্মদ ইউনূস আগুন নিয়ে খেলছেন। আশঙ্কা এটাই, এই আগুন কিন্তু তাকে এবং তার সরকারকেই গ্রাস করবে। ইতিহাস কিন্তু বারবার সে কথাই বলেছে। অনেক ধন্যবাদ আপনাকে নিঝুম বাবু, নিঝুম মজুমদার, বিশিষ্ট বাংলাদেশি আইনজীবী আমার সঙ্গে ছিলেন। আপনারাও আমাদের সঙ্গে ছিলেন, অসংখ্য ধন্যবাদ থাকার জন্য। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকন হিট করবেন নোটিফিকেশন পেতে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করবেন।